এই পর্যায়ে আমরা ইনভেন্টরি মডিউলটা নিয়ে কথা বলবো। তো ইনভেন্টরি মডিউলে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কয়েকটা অপশন চলে আসবে। তার মধ্যে ইনভেন্টরিজ যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডো দিয়ে আমরা নতুন ইনভেন্টরি আইটেম ক্রিয়েট করতে পারি। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা এখন আরেকটা নতুন ইনভেন্টরি ক্রিয়েট করব, যার জন্য প্লাস বাটনে ক্লিক দিলাম। প্লাস বাটনে ক্লিক করার পর ইনভেন্টরি রেজিস্ট্রেশন করার উইন্ডো চলে আসবে। এখানে ইনভেন্টরি ক্যাটাগরিগুলো যদি খেয়াল করেন দেখা যাবে যে এখানে বিভিন্ন ধরনের ইনভেন্টরি ক্যাটাগরি রয়েছে, যেগুলা চার্ট অফ অ্যাকাউন্টের সাথে বিভিন্নভাবে কানেক্টেড। এই ক্যাটাগরিগুলো ডিফাইন করবে এই ইনভেন্টরিটা চার্ট অফ অ্যাকাউন্টের কোন সাবহেডের আন্ডারে ক্রিয়েট হবে, কোন ইনকাম অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকবে, কোন এক্সপেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকবে, এইগুলা এই ক্যাটাগরি দ্বারা ডিফাইন হবে। আমরা ডিফল্ট বিভিন্ন হেডের সাথে কানেক্টেড করে এই ক্যাটাগরিগুলো তৈরি করেছি। আপনারা যদি কাস্টমাইজ কোনো হেডের সাথে কানেক্টেড করতে চান আমাদেরকে জানালে আমরা এই প্রোফাইলগুলো কনফিগার করে দিব। এখানে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। যেমন র মেটেরিয়াল হচ্ছে সেই ক্যাটাগরি যেই ক্যাটাগরির আন্ডারে আপনার প্রতিষ্ঠানের সমস্ত র মেটেরিয়ালগুলো থাকবে, যেগুলো প্রোডাকশনে কিংবা অন্য কোনো প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত হয়। আর ফিনিশ গুডস হচ্ছে সেই ইনভেন্টরি আইটেমসগুলো যেগুলো আপনার প্রতিষ্ঠান প্রোডাকশন করে। তার মানে যেই ইনভেন্টরি আইটেমগুলো আপনার কোম্পানি প্রোডাকশন করে সেগুলোকে ফিনিশ গুডস এর আন্ডারে ক্রিয়েট করবেন। আর অফিস কনজিউমেবল হচ্ছে আপনার অফিসে বা প্রতিষ্ঠানে নিত্যদিন যেই ধরনের ইনভেন্টরি আইটেমগুলো লাগে এইগুলাকে অফিস কনজিউমেবল এর আন্ডারে রেজিস্ট্রেশন করবেন। নাম থেকে বোঝা যাচ্ছে যে কোন কোন আইটেমগুলো এটার আন্ডারে চলে আসতে পারে। অফিস কনজিউমেবল ছাড়া অন্যান্য কনজিউমেবল আইটেম যেগুলো জেনারেল কনজিউমেবল এর আন্ডারে রেজিস্ট্রেশন করা যেতে পারে। তারপরে মিসেলিনিয়াস ইনভেন্টরি আছে, তারপর স্ক্র্যাপ আইটেম আছে, তারপর প্রজেক্ট আইটেম আছে। অনেক প্রজেক্ট আছে যেগুলা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর ইনভেন্টরি আইটেম বা ফিনিশ গুডসে রূপান্তরিত হয়, ওগুলাকে প্রজেক্ট আইটেমের আন্ডারে রেজিস্ট্রেশন করা যেতে পারে। তারপরে ফাইনালি যদি কোনো আইটেম এখানকার ক্যাটাগরিগুলোর সাথে ম্যাচ না করে আপনি জেনারেল ইনভেন্টরি হিসেবেও ক্রিয়েট করতে পারেন। এমন হইতে পারে যে আপনার কোম্পানি কোনো প্রোডাকশন করে না, তাইলে তো র মেটেরিয়ালস এবং ফিনিশ গুডস এর খুব একটা দরকার নাই। আপনি জাস্ট সবকিছু জেনারেল ইনভেন্টরি আন্ডারে ক্রিয়েট করে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই চার্ট অফ অ্যাকাউন্টস এর কোন হেডের সাথে এটা ট্রানজাকশন গুলো হচ্ছে এটা একটু আমাদের ডেমো মোডে লগ ইন করে ট্রানজাকশন করে দেখতে পারেন, অথবা আমাদের থেকে জেনে নিতে পারেন যদি আপনি ব্যতিক্রম চান। আর যদি ব্যতিক্রম না চান তাহলে কোনো কিছু ভাবার দরকার নাই, কারণ আমরা বাই ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টের বিভিন্ন হেডের সাথে অলরেডি কানেক্ট করে রেখেছি এগুলা। তো যাই হোক, আমি একটা অফিস কনজিউমেবল আইটেম এখন রেজিস্ট্রেশন করতেছি। আমি A4 পেপারের একটা ইনভেন্টরি আইটেম রেজিস্ট্রেশন করতেছি। এগুলো বক্সে পাওয়া যায়, এক বক্সে 5টা বা 5 রিম পেপার থাকে, যেখানে ইনভেন্টরি ক্যাটাগরি আমি অফিস কনজিউমেবল সিলেক্ট করেছি এবং লো কোয়ালিটি অ্যালার্টে 10 বক্সের নিচে চলে আসলে আমার ইনভেন্টরি ব্যালেন্স সফটওয়্যার আমাকে ওয়ার্নিং দেয়। আমি সাবমিট করলাম, করার ফলে আমার নতুন আরেকটা ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট। এখানে দেখা যাচ্ছে যে ইনকাম রিলেটেড ট্রানজাকশনগুলো হিসাবভুক্ত করার জন্য এই ইনভেন্টরি অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটার সাথে কানেক্টেড, এবং সেলস এক্সপেন্স অ্যাকাউন্ট হচ্ছে এইটা। তো আপনি চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এটা সার্চ করে দেখতে পারেন যে এটা কিসের আন্ডারে আছে এবং এটার কি নাম। বাই ডিফল্ট এই অ্যাকাউন্টগুলোর আন্ডারে আমার এই ইনভেন্টরি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আপনি যদি ব্যতিক্রম চান বা অন্য কোনো হেডের সাথে কানেক্টেড করতে চান অবশ্যই ক্রিয়েট করার আগে আমাদের সাথে আলোচনা করে নেবেন। তো যাই হোক, আমাদের ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা কিছু পরিমাণ পেপার পারচেস করি। তো পারচেসটা সহজে করার জন্য আমি ডিরেক্ট চলে যাচ্ছি পজ মডিউলে। পজ মডিউল থেকে খুব সহজে পারচেস করা যায়, সেক্ষেত্রে পারচেস অর্ডার করতে হয় না। আমি পেপারটে হোম থেকে 2 বক্স পেপার পারচেস দেখাচ্ছি। ফর্মটা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলাম। এই যে আমরা পেপার 2 বক্স পারচেস করলাম, আমাদের কিন্তু লো কোয়ালিটি অ্যালার্ট 10 বক্স ইনপুট দিয়ে রেখেছিলাম। তো আমরা পারচেস করেছি 2 বক্স, তার মানে অবশ্যই সফটওয়্যার আমাকে অ্যালার্ট দেওয়ার কথা যে আমার পেপারের স্টক কমে 2 বক্সে চলে আসছে। তো আমরা এটা একটু চেক করে দেখি। এই যে দেখেন A4 পেপারের অ্যালার্ট কিন্তু চলে আসছে যে আমাদের লো কোয়ালিটি অ্যালার্ট হচ্ছে 10, কিন্তু আমাদের কারেন্ট ব্যালেন্স হচ্ছে 2, তাইলে সেজন্য এটা এখানে অ্যালার্ট দেখাচ্ছে। আর যদি আমাদের কোনো প্রোডাক্ট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে এরকম অ্যালার্ট থাকতো তাহলে এক্সপায়ারি অ্যালার্ট লিস্টে সেই আইটেমটা দেখাতো। প্রোডাক্টের এক্সপায়ারি অ্যালার্ট কি জিনিস এই বিষয়ে এর আগে অনেক কথা বলেছি, ব্যাচ লট নিয়ে অনেক কথা হয়েছে। তো আপনারা যদি ওই ফিচারগুলো চান ব্যবহার করতে পারেন, করলে এখানে এক্সপায়ারি অ্যালার্টটা পাবেন। যাই হোক, আমরা ইনভেন্টরি মডিউলে আবার চলে যাচ্ছি। এই 2 বক্স পেপারের মধ্যে 1 বক্স আমরা খরচ দেখাবো এবং 1 বক্স সাইড অফিস ওয়্যার হাউসে ট্রান্সফার দেখাবো। তো খরচ দেখানোর জন্য আমরা চলে আসবো ইনভেন্টরি কনজামশনে এসে নিউ বাটনে ক্লিক করব, তারপর ওয়্যার হাউস সিলেক্ট করব, এখানে ন্যারেশন লিখব।
আদার্স এগুলো যদি আমার প্রয়োজন হয় আমি ব্যবহার করব। আমার যদি কোনো একটা কস্ট সেন্টার সিলেক্ট করতে হয় কস্ট সেন্টার সিলেক্ট করব, যদি এটা কোনো প্রজেক্টে খরচ হয়ে থাকে এখানে প্রজেক্ট সিলেক্ট করব, তারপরে খরচের খাত সিলেক্ট করব। আমাদের এই খরচের খাতটা হইতে পারে অফিস সাপ্লাইস এক্সপেন্স, তারপর হইতে পারে অফিস স্টেশনারি আইটেম এক্সপেন্স, এরকম। তো আমার এখানে কি খাত আছে আমি একটু দেখি। আমার এখানে মনে হয় প্রিন্টিং এক্সপেন্স আছে। তো আমি আপাতত দেখানোর জন্য প্রিন্টিং এক্সপেন্স ব্যবহার করতেছি। আপনারা আপনাদের যেই খাতে খরচ দেখানো প্রয়োজন ওই খাত সিলেক্ট করবেন এখানে। তারপরে এখানে ন্যারেশন লিখবেন। ন্যারেশন লেখার পর আইটেম সিলেক্ট করার পালা। আমার আইটেম ছিল অফিস কনজিউমেবল। তো অফিস কনজিউমেবল সিলেক্ট করার পর সকল অফিস কনজিউমেবল আইটেম এখানে দেখা যাবে, যার মধ্যে আমি আমার পেপারটা দেখতে পাচ্ছি। পেপারটা সিলেক্ট করলাম। কত বক্স খরচ হয়েছে? 1 বক্স। ব্যাস, আমার এই ফর্মটা এইভাবে পূরণ হওয়ার পর আমি সাবমিট করলে আমার 1 বক্স পেপার খরচভুক্ত হয়ে যাবে। তো আমরা যদি পেপারের লেজারটা চেক করি দেখব যে 1 বক্স আমার ইনভেন্টরি থেকে বা স্টক থেকে আউট হয়ে গেছে। এই যে দেখেন, আমরা যখন পারচেস করেছিলাম তখন আমাদের 2 বক্স পেপার ইনভেন্টরি স্টকে ইন হয়েছে। তারপর যখন খরচ দেখিয়েছি আমার 1 বক্স পেপার আউট হয়ে গেছে। তার মানে ফাইনালি আমার ব্যালেন্স হচ্ছে 1 বক্স। এবং যেই কথাটা সবসময় বলি যে সফটওয়্যার কিন্তু বিহাইন্ড দ্য সিন সব রকমের স্টক আপডেট করে ফেলেছে, লেজার আপডেট করে ফেলেছে, তারপর যাবতীয় জার্নাল করে ফেলেছে, তারপর যদি ব্যাচ লট ম্যানেজ করা হয়তো ওইটার স্টক আপডেট করে ফেলেছে। আমরা যদি ব্যাচ লট উইন্ডোতে আসি দেখতে পাবো যে সফটওয়্যার বাই ডিফল্ট একটা ব্যাচ লট মেনটেন করেছে, আমরা যদিও সিলেক্ট করি নাই। তো সেটা হচ্ছে অনেকটা এরকম। 19 তারিখে পারচেস করা ব্যাচটায় এখন ইনভেন্টরি স্টক আছে 1টা। আর আমরা পজ মডিউল থেকে তো স্টক দেখতেই পারি। প্রোডাক্ট স্টকে এসে রিপোর্টটা জেনারেট করলে দেখতে পাবো যে পেপার 1 বক্স স্টক হিসাবে রয়ে গেছে। এই পর্যায়ে আমরা এক ওয়্যারহাউস থেকে অন্য ওয়্যারহাউসে ইনভেন্টরি ট্রান্সফার কিভাবে দেখাতে হয় এইটা দেখব। আমি মনে করছি আমার যে আরও রিমেইনিং 1 বক্স পেপার রয়েছে এটা আমি সাইড অফিসে ট্রান্সফার করে দিয়েছি। তো সাইড অফিসে যে ওয়্যারহাউস রয়েছে ওই ওয়্যারহাউসে এখন আমরা এই ইনভেন্টরি আইটেমটা ট্রান্সফার দেখাবো। তো সেজন্য চলে আসলাম আমি ইনভেন্টরি মুভমেন্টে, এসে নিউ বাটনে ক্লিক করলাম। করে বর্তমানে আমার এই স্টকটা যে ওয়্যারহাউসে রয়েছে ওই ওয়্যারহাউস সিলেক্ট করলাম, প্রায়োরিটি সেট করলাম, ন্যারেশন লিখলাম, ন্যারেশনে বিস্তারিত লিখে দিলাম। 2% নেমে লিখবো আমি কার কাছে পাঠাচ্ছি এবং কোন ওয়্যারহাউসে পাঠাচ্ছি আমি সেটা সিলেক্ট করছি। করার পর ইনভেন্টরি আইটেম সিলেক্ট করব, যেটা ছিল আমার অফিস কনজিউমেবল আইটেম এবং ওটা হচ্ছে পেপার। তারপর 1 আমরা 1 বক্স পাঠাচ্ছি। তো আমার ফর্মটা এরকম পূরণ করা হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমার ট্রান্সফারটা হয়ে যাবে। এইবার লেজার চেক করার পালা যে ট্রান্সফারটা কি আসলে হয়েছে কিনা। ইনভেন্টরি লেজারে আসার পর আমরা হেড অফিস ওয়্যারহাউস যেটা সেটা আগে চেক করব। দেখা যাচ্ছে যে হেড অফিস ওয়্যারহাউসে কোনো পেপার ব্যালেন্স অবশিষ্ট নেই, কারণ আমরা অলরেডি আরও 1 বক্স পেপার আউট করে ফেলেছি। তো এইবার আমি সাইড অফিস ওয়্যারহাউসের লেজার চেক করব। চেক করে দেখতেছি যে আমার এখানে কোয়ান্টিটি ইন হয়েছে 1 বক্স। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ট্রান্সফারটা সফলভাবে সম্পন্ন হয়েছে। আর সফটওয়্যার ইন্টারনালি সকল ধরনের জার্নাল বা যাবতীয় কাজকর্ম যে করে ফেলেছে, আশা করি এটা আর বলতে হবে না। তো এইবার দেখব কিভাবে চালান ক্রিয়েট করতে হয়। আমরা যখন সেলস করব ওই সেলস করা আইটেমের সাথে অনেক সময় চালান দিয়ে দিতে হয়। তারপর এই যে এখন মুভমেন্টটা দেখালাম, এই মুভমেন্টের সাথেও অনেক সময় চালান জেনারেট করে দিয়ে দিতে হয়। এটা এক এক কোম্পানির এক এক পলিসি অনুযায়ী কাজটা হয়ে থাকে। তো আমরা চালান জেনারেট করা শিখব। চলে আসলাম চালান উইন্ডোতে। আসার পর নিউ বাটনে ক্লিক করব। দেখা যাচ্ছে এখানে ডকুমেন্ট নাম্বার দিতে হয়। তো আমরা ইনভেন্টরি মুভমেন্ট যেটা করেছিলাম এটা যদি প্রিন্ট দেই দেখব যে এটার ডকুমেন্ট আইডি হচ্ছে 1। তো আমরা এই জায়গায় ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিব 1 এবং এই ডকুমেন্ট টাইপ ছিল, এটা একটা মুভমেন্ট ছিল, সেই টাইপটা সিলেক্ট করলাম। করার পর চালানের মধ্যে রিসিভার নেম হিসেবে কি লেখা দেখাবে সেই নামটা দিয়ে দিলাম। তারপর রিসিভারের ফোন নাম্বার দিব।
এখানে চালানের মেটেরিয়ালগুলো যদি কোনো গাড়ি দিয়ে পাঠানো হয় তাইলে ড্রাইভারের নাম লিখব, অথবা কোনো ব্যক্তি মারফত বা পিয়ন মারফত যদি যায় তার নাম লিখব এবং ওই ব্যক্তির ফোন নাম্বার দিব। ভেহিক্যাল নাম্বার থাকলে দিব, ভেহিক্যাল টাইপ থাকলে দিব যদি এটা গাড়িতে যায়। তারপর বিজনেস ইউনিট দিব, ওয়্যার হাউস দিব, দিয়ে সাবমিট করলে আমার চালানটা জেনারেট হয়ে যাবে, যেটা প্রিন্ট করে সাথে দিয়ে দেওয়া যায়। এই হয়ে গেল আমাদের চালান কপি। তো চালান কপি ছাড়াও গেট পাসও জেনারেট করা যায় সেম। অনেক কোম্পানিতে রুলস থাকে যে গেট পাস ছাড়া কোনো জিনিস প্রতিষ্ঠানের বাইরে যেতে পারবে না, সেক্ষেত্রে গেট পাসটা এইভাবে জেনারেট করা যায়। তো আমি বিস্তারিত ইনফরমেশন দিয়ে গেট পাসটা জেনারেট করে ফেললাম। এই গেট পাসের কাজটা মূলত যারা সিকিউরিটি থাকেন ওনারাই করে থাকেন চালানটা দেখে দেখে। তো আমরা মোটামুটি ইনভেন্টরি মডিউলের যে মেজর ফিচারগুলো দেখে ফেললাম কিভাবে কাজ করতে হয় এবং কোনটা কিভাবে কাজ করে। এইবার আমরা চলে যাব প্রোডাকশন মডিউলে। আপনার প্রতিষ্ঠান যদি কোনো কিছু প্রোডাকশন না করে তাইলে আপনি এই অংশটা টোটালি স্কিপ করতে পারেন, কারণ এই অংশটা টোটালি যে ধরনের প্রতিষ্ঠান প্রোডাকশন বেস প্রতিষ্ঠান তাদের জন্য। তো প্রোডাকশন এন্ট্রি দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটা প্রোডাকশন প্রোফাইল তৈরি করতে হয়, তারপরে ওই প্রোডাকশন প্রোফাইল ধরে প্রতিনিয়ত প্রোডাকশন এন্ট্রি দেওয়া যায় এবং প্রোডাকশন রিপোর্ট দেখা যায়। আর সফটওয়্যার বিহাইন্ড দ্য সিন র মেটেরিয়ালগুলোকে কমায় এবং ফিনিশ গুডসকে বাড়ায়, আর এর সাথে রিলেটেড যাবতীয় জার্নাল করে ফেলে এবং রিপোর্টগুলো আপডেট করে ফেলে। তার মানে যিনি বা যারা সফটওয়্যারটা ব্যবহার করবেন ওনারা শুধুমাত্র প্রোডাকশন এন্ট্রি দিবেন এবং প্রোডাকশন রিপোর্ট দেখবেন, ব্যাস এতটুকু করলেই প্রোডাকশনের কাজটা সম্পন্ন করা যায়। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই প্রোডাকশন মডিউলটা খুবই সিম্পল একটা প্রোডাকশন মডিউল। তো আপনার প্রতিষ্ঠানে যদি কোনো কমপ্লেক্স প্রোডাকশন মডিউল মেনটেন করতে চান, আমরা কাস্টম প্রোডাকশন মডিউল ডেভেলপ করে দিয়ে থাকি, কারণ সবার প্রোডাকশন সিস্টেম তো আর এক হয় না, অনেকের প্রোডাকশন সিস্টেম অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে যায়। তো ওই ধরনের প্রোডাকশন সিস্টেম আপনার দরকার হলে আমাদেরকে জানাবেন, আমরা কাস্টম ডেভেলপ করে দিব। আর এখানে যেটা দেখতেছেন এটা ইন জেনারেল সবার জন্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রোডাকশন মডিউল দিয়েই হয়ে যায়। আমরা একটা প্রোডাকশন প্রোফাইল তৈরি করি, প্রোডাক্ট প্রোফাইল। তো সেই জন্য প্রোডাক্ট প্রোফাইল উইন্ডোতে চলে আসলাম, এসে নিউ বাটনে ক্লিক করব। আমরা ব্রিক্স এ গ্রেডের জন্য একটা প্রোডাকশন প্রোফাইল তৈরি করতেছি। এটা কিন্তু একটা ইনভেন্টরি আইটেম যেটা আমরা ইনভেন্টরি মডিউল থেকে ক্রিয়েট করেছি ফিনিশ গুডসের আন্ডারে। তারপরে কোনো ডিসক্রিপশন থাকলে দিব। ফাইনালি এই ব্রিক্স এ গ্রেড তৈরি করার জন্য কি কি র মেটেরিয়াল লাগে এইগুলো এখন সিলেক্ট করে দিব। তো আমি মনে করছি একটা ব্রিক্স উৎপন্ন করতে আমার মাটি এ গ্রেড এবং বি গ্রেড মোটামুটি এরকম খরচ হয়। এগুলো আমি অনুমান করে বলতেছি। লাইফ ইউজের সময় আপনাদের অ্যাকচুয়ালি যে ইনগ্রেডিয়েন্ট লাগে এবং যেই পরিমাণ লাগে ওগুলো এখানে সিলেক্ট করবেন। তো আমি ধরে নিচ্ছি যে ম্যাটেরিয়াল বাবদ মোটামুটি 7 টাকার মতো খরচ হয়। তো আমাদের প্রোডাকশন প্রোফাইল একটা তৈরি হয়ে গেল। এবার প্রোডাকশন এন্ট্রি দিব। তো প্রোডাকশন এন্ট্রি দেওয়ার জন্য নিউ বাটনে ক্লিক করলাম, করার পর ওয়্যার হাউস সিলেক্ট করলাম, ন্যারেশন লিখলাম, কোন প্রোডাক্টটা প্রোডাকশন হয়েছে সেই প্রোফাইল সিলেক্ট করলাম। প্রোফাইল সিলেক্ট করলে আমরা যেভাবে প্রোফাইলটা কনফিগার করেছিলাম এই প্রোফাইলটা এখানে চলে আসবে। তারপর কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে বা প্রোডাকশন হয়েছে এই কোয়ান্টিটিটা দিব। এই কোয়ান্টিটিটা অবশ্যই এই প্রোফাইলের যে ইউনিট ওই ইউনিটে দিব এবং প্রোডাকশন সুপারভাইজার যদি থাকে প্রোডাকশন সুপারভাইজারের নাম সিলেক্ট করব। তারপর প্রোডাকশনটা যে হয়েছে এটার ব্যাচ নাম্বার দিব। ব্যাচ লটটা আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী দিবেন। আমি এক্সাম্পল এমনি একটা দিচ্ছি এবং ম্যানুফ্যাকচারিং ডেট দিব। এক্সপায়ার ডেট যদি থাকে সেই এক্সপায়ার ডেটটা দিব। তারপর যদি এক্সপায়ারি অ্যালার্ট চাই তাহলে অ্যালার্ট ডেটটা দিব। আমি এক্সপায়ার্ড হওয়ার 1 মাস আগে অ্যালার্ট দেখতে চাচ্ছি, সেই জন্য অ্যালার্ট ডেটটা এরকম সেট করে দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা জরুরি না, আর ব্রিক্সের ক্ষেত্রে তো এটা যায় না। তারপর আমি দেখাচ্ছি যদি আপনাদের প্রোডাক্ট বা প্রোডাকশন এক্সপায়ার্ড অ্যালার্টের সাথে রিলেটেড থাকে বা এক্সপায়ার্ড কবে হবে এটা আপনার জানার প্রয়োজন হয়, তাহলে
এই অংশটুকু ব্যবহার করতে পারেন। আর ব্যাচ লট করা যেতে পারে, কারণ কোথা থেকে কোনো অবজেকশন আসলে আপনি বুঝতে পারবেন যে কোন ব্যাচের মালামালের সমস্যা হয়েছে, বা বিভিন্ন ধরনের কোয়েরির আনসার করতে পারবেন ব্যাচ লট ব্যবহার করলে, অথবা এই প্রোডাকশনটাকে আইডেন্টিফাই করতে পারবেন এই ব্যাচ লট ইউজ করে। তাছাড়া সেলসের সময় বা বিভিন্ন ট্রানজ্যাকশানে ব্যাচ লট মেনটেন করে স্টকটাকেও মেনটেন করতে পারবেন, যে কোন ব্যাচের মালামাল কত রয়ে গেছে বা স্টক কত আছে। তো ঠিক আছে, এখন আমরা যদি সাবমিট করলে আমার এই প্রোডাকশনটা হয়ে যাবে। প্রোডাকশন বলতে র মেটেরিয়ালগুলো কমে যাবে এবং আমার ফিনিশ গুডস বেড়ে যাবে। তো ফাইনালি সাবমিট করলে আমার প্রোডাকশন এন্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি চাইলে এসে প্রোডাকশন রিপোর্টটা দেখতে পারবো। প্রোডাকশন রিপোর্টে দেখা যাচ্ছে যে 100 পিস ব্রিক্স আমার স্টকে ইন হয়েছে এবং ফাইনালি ব্যালেন্সও 100 পিস রয়েছে। আর যদি র মেটেরিয়ালের লেজারগুলো চেক করি, দেখা যাবে আমাদের র মেটেরিয়ালও স্টক থেকে কমে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাকশন মডিউলের সিম্পল প্রোডাকশন সিস্টেম। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।